দর্শক, আমরা মাত্র দুদিনের ব্যবধানে ডাকসুর পরে জাকসুর ফলাফলও পেয়ে গেলাম এবং ফলাফলে অনেকটা মিল আছে। নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির এবং অন্যদিকে ভরাডুবি হয়েছে ছাত্র দলের। এই ছাত্র দলের এমন ভরাডুবি আসলে কেন হলো এবং এরপর আছে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, অর্থাৎ রাকসু এবং চাকসু নির্বাচন। কেমন প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচনগুলোকে সামনে রেখে দলগুলো, এটি আমরা জানার চেষ্টা করব। আজকের আলোচনার জন্য রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। এই সব মিলিয়ে আমাদের আজকের প্রথম আলোর ধারাবাহিক আয়োজন বার্তা কক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের ভরাডুবির কারণ কি, এটি জানার চেষ্টা করব। আজকের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছে অতিথি হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আপনি শিরোনামে জেনেছেন এর মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে এবং জাহাঙ্গীরনগর খুবই কাছাকাছি সময়ে আমরা নির্বাচন দেখলাম এবং ফলাফল পেয়ে গেছি একই রকম। দু জায়গাতেই আপনার ছাত্র দলের অনেকেই ভেবেছিলেন যে তারা খুব ভালো ফলাফল করবে, তারা একেবারে টিকতে পারেনি এবং মাত্র এক বছর আগে এখানে ছাত্র শিবিরের কোনো অস্তিত্ব কেউ জানতো না যে কারা, কিন্তু তারা এখন ভূমিধস জয় এবং অনেক বড় জয় পেয়েছে। ঠিক কেন এটা হলো? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা আমার। দেখেন, এইখানে একটা জিনিস না বললেই না, যারা যে বিজয়ী হয়েছেন তারা গুপ্ত রাজনীতি করতেন, এটা একটা খুব বড় একটা ব্যাপার। আর ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করতেন। ছাত্র দলের জলে কুমির ডাঙায় বাঘ, এরকম অবস্থার মধ্যে দিয়ে 18-19 বছর চলতে হয়েছে। 1-11 সময় বহুদিন রাজনীতি বন্ধ ছিল, তারপরে সবাই বিএনপির একটা দৌড়ের উপর ছিল। তারপরে যখন আওয়ামী লীগ নবম জাতীয় সংসদে আসলেন, এরপর থেকে সবগুলো হল দখল করে নিয়ে গেল এবং ছাত্রদলকে কোথাও কখনো উঠতে দেওয়া হলো না। নট অনলি তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা পরীক্ষা দিতে পারতো না, তারা টিচারদের সাথে যোগাযোগ করে ক্লাস তো করতেই পারতো না। ছাত্র দলের লেবার সঙ্গে থাকলে তার আর কিছুই করা সম্ভব ছিল না। হোস্টেলে থাকা তো অনেক দূরের ব্যাপার, কাউকে সন্দেহ করা হলেও সেও হোস্টেলে থাকতে পারতো না। আওয়ামী লীগের সময়টা এই 15.5 বছর চরম আকার ধারণ করেছিল এই ছাত্র দলের। ঠিক ওই সময় থেকে গত 1 বছর আগে, তখন কিন্তু এই জামাত শিবির তারা কিন্তু অন্য একটা নাম দিয়ে, সম্মিলিত কি জানি জোট, এই নাম দিয়ে, শিক্ষার্থী ঐক্য জোট, সেই নাম দিয়ে তারা কাজ করেছে। তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল, ছাত্রলীগের সময় ছাত্রলীগের সঙ্গে থেকেছে, পোস্ট হোল্ড করেছে, গলায় গলা মিলিয়ে আপনার জয় বাংলা বলেছে, বঙ্গবন্ধু বলেছে, শেখ হাসিনাকে চরমভাবে মানে পরমভাবে সম্মান করেছে। এইসব করার জন্য তারা বুঝতে পারে না, আওয়ামী লীগ তো কোনোভাবেই বুঝতে পারে না ছাত্রলীগ যে এরা অন্য প্রজাতির মানুষ। তো তাদের সাথে থেকে তারা কিন্তু হলটাকে ভেতরে ভেতরে এক ধরনের দখল করে ফেলেছিল, যেটা ছাত্রলীগ তারা ভোগবিলাসিতায় মত্ত ছিল, টাকা পয়সা। ছাত্র শিবির তাদের এই জিনিসটার দরকার ছিল না। অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তারা এটা এই সুযোগটা কাজে লাগিয়েছে এবং তাদের যে তাদের যে দলটা জামাত ইসলামী, তারা হচ্ছে ক্যাডার বেস পলিটিক্স। ক্যাডার বেস পলিটিক্সের একটা সুবিধা, অনেক চিন্তা আপনার না করলেও চলে। আপনি কি দিয়ে খাবেন, কখন খাবেন, কি পড়বেন, কোন সাবজেক্টে ভর্তি হবেন, কিভাবে পরীক্ষা দেবেন, এগুলা চিন্তা তাদের সিনিয়ররা, তাদের বসরা করে রাখতো। এবং এটা অনেকটা আর্মিদের মতো। আপনার মনে পড়ে জামাতের কিন্তু নেতা বলেছিলেন যে আমরা অনেকটা আর্মিদের মতোই, আপনাদের মতোই, সেনাপ্রধানকে বলেছিলেন শৃঙ্খলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তো এটা কিন্তু আর্মিদের কি নির্দেশিত, নির্দেশ মানাটাই তাদের কাজ, ভুল না শুদ্ধ এটা জিজ্ঞেস করার কোনো অপশন নাই। ঠিক একই অবস্থায় জামাতের ক্যাডার বেস রাজনীতি একই অবস্থায় ছিল। ভেতরে ভেতরে তারা ছাত্রলীগ, বাইরে তারা ছাত্রলীগ করতে, ভেতরে ভেতরে তারা শিবির করত। আমি এই কথাটা মেনে নিলাম, কারণ হচ্ছে যে এরকম ঘটনার বাস্তবতাটা আমরা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ছাত্রলীগ এই সুযোগটা নিয়ে গত 5ই আগস্ট অর্থাৎ 24-এর 5ই আগস্টের পর থেকে তো সেই পরিস্থিতিটা ছিল না যে তাদের ছিল। আমি জানবো, বাট এরকম কোন বিষয় এসে দাঁড়ালো কিনা যে ছাত্রলীগ যেহেতু ক্যাম্পাসে নাই 5ই আগস্টের পর এবং তারা নিষিদ্ধ, তাহলে তো ছাত্রদল জিতেই যাবে, কাজে তাদের সেটা ছাত্রদল মনে করেছিল। বাট এইখানে তাদের যে
ভেতরে ভেতরে শিবির কত পার্সেন্ট ঢুকে গিয়েছিল ছাত্রলীগে, এটা শিবিরই জানতো, ছাত্রলীগ জানতো না। ছাত্র দলের তো জানার প্রশ্নই আসে না, কারণ তারা এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত ছিল না। আর ছাত্র শিবির যখন 5ই আগস্ট 24 গেল, তখন তারা এই সম্মিলিত, তখনও তারা গুপ্ত রাজনীতি করতো, প্রকাশ্যে যে করতো না। আপনার মনে পড়ে নমিনেশন সাবমিট করার সময় তার আগে আগে কিন্তু উমামা বলেছিল যে যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রকাশ্য কমিটির আমরা নাম চাই। হ্যাঁ, তারা কিন্তু তখন পর্যন্ত তাদের কমিটির প্রকাশ্য নাম দেয় না। যখন ডাকসু প্যানেল দিল, তখন অনেকে প্যানেলটাকে বুঝতে পারলো যে এটা শিবিরের, বাট প্যানেলের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে কিন্তু এখনো চিনে না, এখনো ট্রেস করতে ওইভাবে পারে না। প্রত্যেকটা হলে যখন তারা আন্ডারগ্রাউন্ডে এই কাজগুলা করছিল, মেয়েদের হলগুলোতেও, আমি একটা মেয়েদের হলের আপনার অ্যালামনাই আহ্বায়ক, সেই হিসেবে আমার প্রভোস্টের সঙ্গে কথা টথা হয়েছে। আমি এটা বুঝতে পেরেছি যে তারা একটা সমর্থক, কিন্তু তারা স্বীকার করে না। এবং তারা অন্য কেউ, প্রশাসনের পক্ষ থেকে, মানে প্রশাসনের শিক্ষকরা শুধু না, স্টুডেন্টদের কথাই আমি বলছি, যেহেতু আমি হলে 2-4 দিন গিয়েছি, আমি এনভায়রনমেন্ট দেখে তো কিছুটা আজ করা যায়, সে আজ থেকে আমি এখন মিলিয়ে নিচ্ছি। তো তারা কিন্তু ছিল, এবং তারা বিভিন্ন সমস্যার সময় সাধারণ ছাত্রছাত্রী হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সাধারণ ছাত্রছাত্রীরা এটা জিজ্ঞেসও করে নাই যে তুমি এই অর্থ কোথায় পেলে, এটা কোথায় পেলে, এটা কেন। তারা মনে করেছে একটা প্রবলেম সলভ হয়েছে, আমরা উতরে গিয়েছি, আমাদের সমস্যা মিটে গেছে, শেষ। এবং তারা মনে রেখেছে। সেই জায়গাটা আমার একটা প্রশ্ন থাকবে, সেটা আমার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ছাত্র দল যে প্যানেলের মধ্যে থেকে যারা ভিপিজিএস এর প্রার্থী ছিলেন, তারা দুজনেই যারাই কথা বলেছেন গণমাধ্যমের সাথে, তাদের একটা অভিযোগ ছিল যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং ভোট কার্যক্রম পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু নিজেদের ব্যাপারটা যে তারা আসলে প্রস্তুতি নিয়েছিল কিনা সেটি তাদেরও প্রস্তুতি ছিল না। এটাও কেন ছিল না? কারণ আমি যদি বলি যে ছাত্র শিবিরও তো একই সময় পেয়েছিল গত 1 বছরই। না, ছাত্র শিবির অনেকদিন যাবতই তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করছিল, যেহেতু এটা গুপ্ত রাজনীতি। আর পরে তারা আরো কাজ, 5ই আগস্টের পরে তাদের তো অস্তিত্বের প্রশ্ন, তারা এটা দখল করবে, এই প্রশ্নটা তাদের ব্রেনে ছিল। তারা এটাকে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। আপনি দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস ক্যাপ্টেনের মতোই অনেকটা। এটা ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট মিলে একটা ভিপিজিএস এরকম, আবার হলেও। তো এইটা ছাত্রদল ওইভাবে গুরুত্ব দেয় নাই। ছাত্রদল বা বিএনপি যে ফাদার সংগঠন, তারা মনে করেছে ওই যেভাবে আমি বললাম যে এটা একটা ক্লাস প্রতিদ্বন্দ্বিতা, ক্লাসই বুঝবে ক্লাসকে কিভাবে কি করবে। এবং আপনি খেয়াল করেন, এটা এখন যেটা বলছেন, এটা কি আপনারা এখন যেটা বলছেন ছাত্র শিবিরের ক্ষেত্রে, সেটা কি আপনারা আগে এই নির্বাচনের আগে এটা অনুমান করতে পেরেছিলেন? আমরা অনুমান, মানে আমরা ওই ধরনের মাথার মধ্যেই ছিল না যে গুপ্ত রাজনৈতিক দল এতটা অ্যাডভান্স করে গেছে। অনেকটা হিটলারের মতো আন্ডারগ্রাউন্ডে বলেছে। যেভাবে ছাত্রলীগের মধ্যে ছিল, আপনার কি অনুমান হয় যে ছাত্র দলের মধ্যেও তারা থাকতে পারে? হ্যাঁ, এটাও এখন সবকিছু হলেও আমি অস্বাভাবিক ভাববো না, কারণ যে থাকার অভ্যাস, তার প্রত্যেকটা দল থেকে তথ্য নেওয়াটা তার একটা ব্যাপার। সে মনে করতে পারে রাজনীতি যখন অপরাজনীতিতে রূপান্তরিত হয়, তখন সে সবকিছুই করতে পারে। বাম দলগুলোর মধ্যে, বামের মধ্যেও থাকতে পারে, আমি অস্বাভাবিক কিছুই মনে করি না। সেটা থাকতে পারে, বাট আপনাদের মধ্যে যদি থাকে, সেটা তারা খুঁজে বের করা বা আপনারা স্ক্রুটিনি বা এটার ব্যাপারে আপনারা কোনো প্রস্তুতি নিচ্ছেন বা আপনারা ভাবছেন এভাবে? বিএনপি কিছুটা সরল রাজনীতি করে, আমি মনে করি। সরল রাজনীতির ধারণায় ওটা খুঁজে পাওয়াটা একটু টাফ হবে। যদি যারা ঢুকেছে তারা নিজেরা বের হতে না চায়, তাহলে টাফ হবে। কারণ ওই ধরনের তো ক্যাডার পলিটিক্স ছাত্রদল কখনোই করে নাই। ছাত্রদল তাদের ফ্রিডম ছিল একরকম। কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু অনেকেই এনেছে, আপনি জানেন যে অনেকে যে ক্যাডার রাজনীতি যেটা করে সেটা ছাত্রদল করে, এবং আগে যে ধরনের অনিয়ম ছাত্রদের মধ্যে হতো সেটা ছাত্র দল আসলেও হতে পারে, এই ধরনের প্রচুর প্রচারণা তো হয়েছে। আপনি যে ক্যাডার রাজনীতিটাকে ভাবছেন, আমি ওই ক্যাডার রাজনীতি বলিনি। আমি এখানে সিস্টেমে নির্দেশিত ক্যাডার রাজনীতির কথা বলছি। আর আপনি যেটা বলছেন এটা হলো গিয়া ধরো মারো কাটো খাও টাইপের ক্যাডার রাজনীতি, আমি ওটাকে বুঝাইনি। তো এইটা ছাত্রদল অনেক সময় এটা মনে হয় করে বা করে না, এটা না। এই 1 বছরে কিন্তু ছাত্রদল ওই তুলনায় আপনি দেখেন, ছাত্রদল কোনো সহিংসতা করে নাই। ছাত্রদল কারো কাছ থেকে যেটা আপনারা বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয় চাঁদাবাজি, এই সেই, ছাত্রদলের ওই ধরনের কিন্তু রেকর্ড, ওই ধরনের 2-1টা এক্সেপশনাল, সেটা আমি অন্য ব্যাপার নিচ্ছি, ওই ধরনের তাদের বোধহয় এই সমস্যাটা নাই।
যারা ক্যান্ডিডেট প্রার্থী তাদের একটা স্বচ্ছতা ছিল, কিন্তু তাদের নমিনেশনটা অনেক দেরিতে হয়েছে। একদিন আপনি মনে পড়ে একদিন এক্সটেনশন করে তাদের মনোনয়নের জন্য সময় নেওয়া হয়েছিল, সো দ্যাট তারা ওই দিন পর্যন্ত জানতো না তাদের ভিপিজিএস কারা। কিন্তু জামাত শিবির কিন্তু 1 বছর আগে থেকেই জানতো যে কে কোন ইসে নির্বাচন করবে, কারণ তাদের পরবর্তী কার্যক্রমগুলোই মনে করিয়ে দেয় যে যারা রাজনীতি করবে। নীলুফার চৌধুরী মনি, যারা রাজনীতি করবেন বা রাজনীতির মাঠে আছেন তারা তো সব সময় যে কোনো নির্বাচনের জন্য, যে কোনো পাবলিক অপিনিয়নের ফেস করার জন্য প্রস্তুতি থাকা তো কথা না সব ক্ষেত্রে। সেটা থাকার কথা, কিন্তু এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে বলেই কোন একটা দল দিয়েছে বলেই আজকে মনে হচ্ছে, নইলে কিন্তু আরেকটা দলের ওই যে খরগোশ আর কচ্ছপের দৌড়ের মতো ছাত্র দল মনে করেছে যে আমি তো জিতি, ওই যে অ্যাডভার্টাইজমেন্টে বলে না আমি তো এমনি এমনি খাই, আমি তো এমনি এমনি জিতি, মনে করেছে যে আমি তো এইবারও জিতবো, আমরা এমনি এমনি জিতে যাব। কিন্তু ছাত্রলীগও যে তাদেরকে ভোট দেবে না সেটাও তাদের মানে মেমোরিতেই ছিল না আমি মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর দুটো বিশ্ববিদ্যালয়ের একসাথে যদি আমি প্রশ্ন করি, দুই জায়গায় ভরাডুবি হয়েছে ছাত্র দলের, এবং দুই জায়গায় কি একই রাজনীতি পরাজয় হয়েছে, যে তারা শিবিরের রাজনীতিটা বুঝতে পারে নাই, তারপরে ছাত্র লীগের যারা ভোটার ছিল তাদেরকে কাছে টানতে পারে নাই? দুটো একই জিনিসটা হলো, তারা হলে ঢুকতে পারে নাই 15.5 বছর। 1 বছর তখনও তারা এই যে গুপ্ত রাজনৈতিক ছাত্র ছাত্রীদের দ্বারা নির্যাতিতই ছিল, এক রকমের মৌখিক নির্যাতন এটাকে বলে। সেটাই ছিল যে তারা রাজনীতি করতে পারবে না, তারা নিজেরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করতো, কিন্তু ছাত্র দলকে বুঝাতো যে না এখানে কোনো রাজনীতি হবে না, ক্যাম্পাসগুলোতে কোনো রাজনীতি হবে না। আপনার মনে পড়ে এটাকেই শিরোধার্য হিসেবে মনে করেছিল ছাত্র দল, মনে করেছিল এটাই বোধহয় সত্য কথা, কিন্তু এটার ভেতরে যে অনেক বড় একটা মিথ্যে অসত্য কথা আছে এটা তারা বুঝতে পারে না। আমি নীলুফার চৌধুরী মনি, যতদূর জানি আপনি ডাকসু নির্বাচনে জয়ী না হলে আপনি ছাত্রী থাকা অবস্থায় নেত্রী ছিলেন এবং খুবই ভালোভাবে ছাত্র দলের সাথে যুক্ত ছিলেন। সেই সময়টাতে আপনার যে এক্সপেরিয়েন্স, তাতে কি মনে হয় না একটা ক্যাম্পাসে অন্য ডিপার্টমেন্টের হোক, এক হলে থাকা বা একই ক্যাম্পাস শেয়ার করার কারণে আরেকজনের রাজনীতি সম্পর্কে একটা মিনিমাম ধারণা পাওয়া যায়, এবং সে ব্যক্তি হিসেবে কেমন, এই ধারণাগুলো বন্ধুর সাথে বন্ধুর কিংবা এক ক্যাম্পাসের আরেকজনের সম্পর্কে এটা পাওয়া যায়। যারা কর্মসূচি নেয় বিভিন্ন রকম। আপনি যেটা বলছেন সেটা আমি বলছি, একটা বিন্দুমাত্র অনুমান করতে পারলো না, সেটা কি সম্ভব? না, অনুমান করতে পারলো না বিন্দুমাত্র, এটাও বোধহয় ঠিক না। এখানে অন্যায় অনেক কিছু হয়েছে, আপনি নিশ্চয়ই এটা ভুলে যান নাই। অনেক অন্যায় হয়েছে, মেটিকুলাস ডিজাইনের মতো যেভাবে আগের ডিজাইনগুলো ছিল ওরকম নতুন নতুন ডিজাইন অ্যাপ্লাই হয়েছে। এখানে দেখেছেন শিক্ষকরা পদত্যাগ করেছে, শিক্ষকরা অনেক কথা বলেছে। আপনার ভোটের কালিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম কিসে, কালিটা দেওয়ার আগে কালি উঠে গেছে। তারপরে ছাত্রী একটা ছাত্রী সান্তনিয়ার হলে বলেছে যদি ওই প্রার্থী, যদি ওই বাক্সাসের প্রার্থীর কথা বলেছে যে ওই যে যদি একটা ভোটও না পেয়ে থাকে তাহলে আমার ভোটটা কোথায় গেল। হ্যাঁ, এই যে বলা, তারপরে ভোট দিতে গিয়ে শুনেছে ডাবল ভোটের সিট চলে আসছে, এটা তো আসার কথা না। ভোট দিতে গিয়ে দেখেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, ওরকম ক্রস চিহ্ন আলা আপনার ব্যালট দেওয়া হয়েছে, সেটা নিয়ে আবার তখন আপনার ওইখানে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসাররা বলেছে যে এটা সেও করতে পারে। এই ধরনের জিনিস অনেক অনেক অহরহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট 2 দিন পরে হলো, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সময় দেখলাম ছাত্র দলের অভিযোগটা বেশি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছিল না। এটার মানে কি যে ওখান থেকে এক্সপেরিয়েন্স হয়ে তারপরে তারা সন্দেহ করতে শিখলো, অনুমান করতে শিখলো, ওখানে কিছু শিখেছে। এটার আগে তো একদম ওই যে বলে না যে একটা সন্তান জন্মগ্রহণ করার সময় সাদা পাতার মতো থাকে, এই যে ছাপগুলো যে পড়েছে, অন্যায় ছাপগুলো যে পড়েছে, এই অন্যায় ছাপগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমন দেখেছে। এবং শিক্ষকদের মধ্যে একটা জামাতপন্থী একটা ব্যাপার যে থাকে, ফলাফল কিভাবে আসবে আপনি বলেন? এত অনিয়মের মধ্যে ফলাফল আসতে পারে না। 1 নাম্বার, আমাদের কিছু সমস্যা আমরা কিন্তু স্বীকারই করেছি, তারপরেও হচ্ছে অনিয়ম, তারপরে হচ্ছে আপনার তারা সম্পূর্ণ মাঠটাকে দখল করে রেখেছিল অন্য নামে, বেনামে, অন্য পরিচয়ে। সেইখানে সবকিছু মিলে আমি মনে করি যে এটা একটা ব্লাভের রাজনীতি ইলেকশন হয়েছে, সম্পূর্ণ কথা বলছেন আপনি। এটা হয়তো আপনার দলে থেকে অভিযোগ। আমি এবার একটু উল্টো দিকে যাই। আপনি ছাত্র দলের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ছাত্র শিবিরের দিকটা অনেকগুলো বিষয় এসেছে। আমার এখন আপনি রাজনীতিবিদ হিসেবে দীর্ঘ সময় ধরে অন্য দলের মধ্যে লুকিয়ে থাকে, যেটাকে আপনি গুপ্ত রাজনীতি বলেন, গুপ্ত রাজনীতিতে এখন বলা হচ্ছে সবচেয়ে বেশি, সেইটার এবারের যে ফলাফল আসলো সেটা তো ভালো, তারা তো বেশি আসন পেয়েছে, সবচেয়ে বেশি। আপনার কাছে মনে হয় যে ক্যাম্পাসের মধ্যে দিয়ে এটা
প্রাতিষ্ঠানিকীকরণ করা হলো বা হয়ে গেল? এটা তো অবশ্যই, কারণ তারা দেখেন তারা তো নিজেদের নামটা পর্যন্ত গোপন রেখে, তারা কিন্তু শিবিরের নাম ধরে কিন্তু ইলেকশন করে নাই। তারা যে যদি ভোট এখানে কম পায়, শিবিরের নাম থাকলে যদি বাবা মারা ভোটটা কম দেয়, এবং তারা কি করেছে যেটা বলছিলাম আপনাকে, জাতীয় নির্বাচনের চেয়েও গুরুত্ব দিয়েছে এইভাবে প্রত্যেকটা ভোটারদের বাড়ি বাড়ি তারা গিয়েছে, তাদের জামাতকে পাঠিয়েছে। এবং ইলেকশনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন চারটা গেটের মুখে আপনার হাজার হাজার জামাতিরে বসেছিল, যেখানে তখন কিন্তু বিএনপির কেউ যায় নাই। বিএনপিরা কখন গিয়েছে? সন্ধ্যার পরে, যখন উৎসুক জনতা কি হলো, এবং তারা ঢাকারই। আর জামাতের কিন্তু সারা বাংলাদেশ থেকে তারা চলে আসছে। তার মানে এটা কি এরকম যে মানে ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে সব জায়গায় প্রস্তুতিতে বিএনপির আসলে পিছে পিছে গেছে জামাতের? ব্যাপারটা এরকম? বিএনপির পিছে পিছে যায় নাই, এটা তো সন্ধ্যার পরে বিএনপিরা উৎসুক হয়ে গিয়েছিল যে ভোটটা আসলে কেমন হচ্ছে, এবং কিছুটা শুনেছে সারাদিনে যে ভোটের যে অনিয়মগুলো, এগুলো শুনেছে, টেলিভিশনে দেখেছে। দেখার পরে তারা ওইভাবে যে আরো যদি কোনো অনিয়ম থাকে, এবং সত্যি সত্যিই থাকলো, অনেক কিছুই দেখেছে। সামাজিক কর্মকাণ্ডের একটা বিষয় এসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছে অনেক গণমাধ্যম প্রশ্ন করেছে কি ঘটনা ঘটেছে। তারা বলছেন যে সুপেয় পানির ব্যবস্থা করা, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন শিক্ষক এই অনুষ্ঠানে বলেছেন যে সেখানে শীতের সময় জ্যাকেট বিতরণ করা বা কোরআন বিতরণ করা, এই রকম যে কর্মকাণ্ড, এগুলোর মধ্য দিয়ে তারা এমন ভাবে ছাত্রদের কাছে পৌঁছেছে যে দেখেন তারা প্রাতিষ্ঠানিকভাবে চাঁদা নেয়, প্রাতিষ্ঠানিকভাবে, এবং চাঁদার বন্টন তারা করতেই পারে ওইভাবে। এবং আমরা যারা ছাত্র দলের, তাদের কাছে ওরকম পয়সা ছিল না, পয়সা থাকে না, এটা একটা স্টুডেন্টের কাছে থাকার কথা না। শুধু পয়সার কিছু না দিয়ে তাদের কাছে কোনোভাবে সহযোগিতা করা বা এগিয়ে যাওয়া, ছাত্রদের সাথে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আসলে ঘাটতি ছিল কিনা? না, ঘাটতি তো ওইখানে থাকবে। আপনাকে তো হলেই উঠতে দেওয়া হয় নাই, আমি তো প্রথমেই এটা বললাম। আপনার কোন হলটায় উঠতে দেওয়া হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিছিল করতে দেওয়া হয় নাই। এবং এই যে 20 বছর, 5ই আগস্ট 2024 পরের বাধাটা আসলে কারা ছিল ছাত্রদলের সামনে? এখন তো মনে হয় জামাতি ছিল, কারণ তারা তো হলগুলো দখল করেছিল আপনার সংগঠনের বাইরে। বুঝিয়েছে তারা যে আমরা সাধারণ নিরপেক্ষ স্টুডেন্ট, আমরা এখানে কোনো রাজনীতি করতে দিব না। আপনার মনে পড়ে যে বৈষম্য বিরোধীদের মাঝখান থেকে ওরকম করে তারা বৈষম্য বিরোধীদের সঙ্গে মিশে যাওয়া, এটাই স্বাভাবিক। তারা আন্দোলনে ছিল, 24-এর আন্দোলনে তারা এখানে প্রত্যেকেই ছিল। তাদের সঙ্গে মিশে গিয়ে যখন তাদের মুখ দিয়ে বলেছে যে এইখানে কোনো রাজনৈতিক দল উঠতে পারবে না, তারা নিজেরা রাজনীতি করেছে সবচেয়ে বেশি, অথচ তারা বলেছে এখানে রাজনীতি। সামাজিক কর্মকাণ্ডের যেটা বিষয়, আপনার এটা বিশ্বাসযোগ্য মনে হয় কিনা? সামাজিক কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে এবং হলে থাকে, মানে আবাসিক ছাত্র, তাদের হলে পানির বিতরণ বা কোনো সামাজিক কোনো ধরনের অর্থনৈতিক হেল্প করা যে বিষয়টা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যাই বলুন, তাদেরকে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করা সম্ভব কিনা? আপনি নিজে অবশ্যই সরাসরি প্রলোভনটা কিন্তু কাজ করে না। আপনি মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার বাবা মা আর্থিকভাবে সমস্যায় আছে, অথবা মামলা মোকদ্দমায় সমস্যায় আছে, অথবা প্রতিবেশী দ্বারা নির্যাতিত আছে, অথবা যে কোনো মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষই বিপদগ্রস্ত থাকে কোথাও না কোথাও। সেই বিপদটাকে যদি ওইখানে স্থানীয় জামাত যদি গিয়ে ওই ঠিকানা ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের ঠিকানা পাওয়া কোনো ব্যাপার না, যদি রেজিস্টার বিল্ডিং এর সঙ্গে সম্পর্ক থাকে, যদি ক্লাসের সঙ্গে সম্পর্ক থাকে, প্রত্যেকেরই কিন্তু বাড়ির ঠিকানা লেখা থাকে এবং ফোন নাম্বারও লেখা থাকে। সেইখানে গিয়ে তারা ব্যবস্থা করেছে, এবং যাকে যা কিছু দেওয়া দরকার, যাকে যেখানে যেটা দিলে সেই মলমটা ঘাটা শুকায়, তারা সেই মলমটাই ব্যবহার করেছে। সেই যে মলম দেওয়ার বিষয়টা বলছেন, সেটা কি আসলে সেটাকে মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে বিবেচনা করেন, যেটা ঠিক আছে নাকি এটা করতে পারে না? দেখেন, এটার ওই যে বলে না যে 1 হাত বাঙ্গির 12 হাত বিচি, আপনার 1 হাত বাঙ্গির জন্য 12 হাত বিচি হয় না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাসের একটা ভোট। এটার জন্য আপনার ঠিকানা ধরে 500-600 কিলোমিটার দূরে ওইখানে এই ব্যবস্থাটা করা, এটা মানে একটা বিশাল একটা ব্যাপার। তারা যেভাবে গুরুত্ব দিয়ে এটাকে নিয়েছে, এটা এক ধরনের পরোক্ষভাবে অপরাজনীতি বলা চলে। কারণ এইখানে যেটা হওয়া দরকার, এটা পরোক্ষভাবে যদি আমি সরাসরি যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুটি ফলাফলই এখন আমাদের সামনে।
এখন আমরা জানি না পরের গুলো কি হবে। এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন যেটা তারা গঠন করেছিল, সেই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, অর্থাৎ আমি বলছি ভিসি, প্রভিসি, প্রক্টোরিয়ান বডি এবং যারা যারা থাকেন ছাত্র উপদেষ্টা, এই বডিগুলোর উপরে আপনাদের কোনো অভিযোগ আছে না? তাদের বিরুদ্ধে পক্ষপাতের কোনো অভিযোগ আপনারা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজেই জামাতপন্থী, এটা আমার কথা না, এটা অনেকেই জানে। আজকে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে 22টা বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনার জামাতপন্থী। তো কয়টা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে যদি 22টাই থাকে? তো এইটা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন টিচার আপনার পদত্যাগ করেছে অনৈতিকতার তথ্য সামনে এনে। তো এইখান থেকে বোঝা যায় পরে ফলাফল ঘোষণার 1 ঘন্টা আগে আরো একজন করেছেন, আরো একজন, 4 জন করেছে। তাহলে এই যে তারা যে পদত্যাগটা করলেন, সহজে তো করার কথা না। আপনার বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক, আপনি সাংবাদিক, আপনি ঢুকতেই পারেন নির্বাচনে, কিন্তু আপনি আসছেন এটা জেনে যদি পাগলা ঘন্টা বাজে, যে ঘন্টা বাজার অর্থ যদি হয় যে বি কেয়ারফুল, তাহলে তার কোনো কিছু বলার থাকে না। কিন্তু সেটা তো তারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা ছাত্রী হলের মধ্যে ঘটনাটা, ছাত্রী হলে বাইরের কেউ ঢুকলে ঘন্টা বাজানো হয় যাতে তারা অপ্রস্তুত না থাকেন। এটা ইলেকশনের দিন, কিন্তু এটা কিন্তু একটু বেশি হয়ে গেল না? ইলেকশনের দিনে ভিতরে হলের মেয়েদের রুমে তো আর কেউ যায় নাই, গিয়েছে কোন পর্যন্ত? আপনার যেখানে ভোটটা হয় সেখানে অপ্রস্তুত থাকার মতো কিছু ছিল বলে মনে হয় না। কারণ ওইখানে কিন্তু কথাই বলা আছে যে ওইখানে প্রার্থীরা ওখানে যেতে পারে, ওই পর্যন্ত যেতে পারে, টিচাররা যেতে পারে। টিচাররা ওইখানে সবাই কিন্তু আপনার ছিল না, কি বলে, হাউস টিউটর ছিল না, প্রভোস্ট ছিল না। ওইখানে কিন্তু বাইরের টিচার, মানে অন্য সাবজেক্টের টিচার, তারাও কিন্তু ইলেকশন পারপাসে গিয়েছে। অতএব এটা হচ্ছে মানে ধান নাই খ্যার পারানো, এটা বলতে হয়, তাই তারা বলেছে। এবারে আসি, আমি দুটো নির্বাচন আমরা দেখলাম, সামনে দুটা নির্বাচন আছে। একটি হচ্ছে রাকসুতে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ, এর আগে পরে সেখানেও একই ধরনের বিষয়গুলো দেখা গেছে। শিবির হলে হলে শিক্ষার্থীদের মধ্যে, আমি সংবাদ থেকে পড়ছি, দেখে পড়ছি যে অভিযোগ হচ্ছে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন সেখানকার, তিনি অভিযোগ করেছেন আতর বিতরণ, পান বসানো, মুড়ি পাটি সহ, আমি জানি না এই মুড়ি পাটি মানে কি, শিক্ষার্থীদের নানা উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা চলছে। অর্থাৎ যার ফলে টাকা যার ভোট তার নীতির প্রবর্তন হচ্ছে, এটা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন, সেটা তাদের বক্তব্য। এখন এইটা তো বেশ পরে ঘটছে এবং এই নির্বাচনের আগে আপনাদের 2টা নির্বাচনের অভিজ্ঞতা হলো, এটার ব্যাপারে আপনারা কোনো? আপনি রাজশাহী ইউনিভার্সিটির খবর ইন দ্য মিন টাইম আপনি জানেন উনি কোনপন্থী, কতটা কোনপন্থী উনি, তো সেইখানে বলার অপেক্ষা রাখে না। এবং রাজশাহী ইউনিভার্সিটির আলাদা একটা ব্যাপার আছে, ওইখানে যারা পরে ক্রনোলজিক্যালি ওইখানে আশেপাশে যে এরিয়ায় আত্মীয়তা করে, বিয়ে শাদী করে, এবং ওখানে আরো বেশি খারাপ অবস্থা। এবং সবগুলো ইউনিভার্সিটিতেই ছাত্র দলকে 15.5 বছর উঠতে দেওয়া হয় নাই, এবং এই 1 বছর ছাত্র দল কিন্তু উঠতেও পারে নাই ওই রাজনৈতিক নিরপেক্ষতার কারণে। আমি ভিসি কথা বলি প্রথমে, আপনি যে ভিসির সম্পর্কে যে কথাটা বললেন সেটা একটু যদি স্পষ্ট করেন। আর দ্বিতীয়ত হচ্ছে, দীর্ঘ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলেরও আধিপত্য ছিল এবং ছাত্র দলের পন্থী, মানে বিএনপি পন্থী অনেক শিক্ষকও আছেন, এত কিছুর মধ্যে দিয়ে ওরা কিভাবে? আমি ভিসির কথাটা আপনি বলতে বললেন, আমি কিছুদিন আগে এই যে জুলাই আগস্টে যে প্রোগ্রামগুলো হয়েছিল, ভিসি নিজে চিঠি দিয়ে যেভাবে চাঁদা উঠিয়ে দিয়েছিল এই ছাত্রদেরকে, এই বৈষম্য বিরোধী যাদের সাথে শিবির আছে ওতপ্রোতভাবে, তারাই শিবিরই, অন্য নামে তারা করছে। এবং ভিসি তার জন্য যেভাবে চিঠি লিখে বিভিন্ন জায়গায় এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, ভিসির সিগনেচার সমন্বিত চিঠি আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয় অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে আর করেছে এরকম সিগনেচার সহ। এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না। তো সেইখানে এটা তো আছেই, পাশাপাশি ওই কথাটাও বললাম যে ছাত্র দলের ছাত্রদের তো উঠতেই দেয় নাই। সো এইখানে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস ক্যাপ্টেন ইলেকশনটা আমরা ওইভাবে মনে করছি না যে এটাই জাতীয় নির্বাচন। আচ্ছা, চাকসুরটা একটু দেরি আছে, ওটা হচ্ছে 12ই অক্টোবরে ভোট গ্রহণ, সেখানে ওএমআর পদ্ধতিতে ভোট দেওয়া হবে এরকম বলা হচ্ছিল, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলা হচ্ছে ওএমআর পদ্ধতিতে নয়, ম্যানুয়াল পদ্ধতিতে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কি হলো নিজেও দেখেছেন। ওখানে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খালি হাতে গুনে 48 ঘন্টা লেগে গেল। 48 ঘন্টা তো লাগার কথা না। আরো হ্যাঁ প্রায় মানে এরকমই 48 ঘন্টা তো লাগার কথা, 40 ঘন্টার বেশি, হ্যাঁ প্রায় 2 দিন সময় লেগে গেল। এখন কথা হচ্ছে যে আমাদের প্রশ্নটাই একটা, ভারতবর্ষে 3 দিনে সমস্ত ভারতবর্ষের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নীলুফার চৌধুরী, সেখানে একটা বিশ্ববিদ্যালয় 8000 ভোট গুনতে
আপনার 2 দিন চলে গেল। তারা বলছেন যে তাদের প্রস্তুতি ছিল ওএমআর এর জন্য, এই যে কারণে তো এটা হুট করে করতে হয়েছে এই সিদ্ধান্তটা যে ম্যানুয়ালি গুনতে হবে। ম্যানুয়ালি গুনলে এতক্ষণ টাইম লাগবে কেন আপনি আমাকে বলেন? আচ্ছা, এত খাতা, এতগুলো স্টুডেন্টের খাতা দেখতেও তো এতক্ষণ লাগে না, যদি আপনি দিন রাত। এখানে সন্দেহ আছে আপনাদের? অবশ্যই অনেকখানি সন্দেহ আছে, এখানে আরো বড় সন্দেহ আছে। আমি এবারে বিষয়টাকে এভাবে নিতে চাই, আপনি এই ভেতরের যে রাজনীতির আলোকটা আমরা করছিলাম সেখান থেকে ক্যাম্পাস থেকে যদি বের হই, জাতীয় রাজনীতির যে সিদ্ধান্ত সেটা এরকম জায়গায় আছে এখন, আপনিও জানেন যে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, কিন্তু প্রথমার্ধে 6 মাসও সময় নেই, 5 মাসের 5 মাসের একটু কম এরকম সময় আছে। এর আগে এই নির্বাচনটা প্রভাব ফেলবে না এরকম অনেকে বলছেন, কিন্তু আপনিও কি তাই মনে করেন রাজনীতিবিদ হিসেবে? জাতীয় পর্যায়ে এরকম একটা বার্তা দেয়া, নিরঙ্কুশ জয় হচ্ছে ওদের একটা দলের, আর একটা দল তাহলে কি ভাবছে, এটা আসলে কোনো ম্যাটার করে না? দেখেন, এটা ম্যাটার করতো যদি বড় দল পাস করতো। আচ্ছা, এটা ম্যাটার করতো যে একটা ফ্লু থাকতো, কিন্তু দলটা যদি এমন হয় যে শুধু স্টুডেন্টদের দিকে দৃষ্টি দিয়েছে, যারা এখন পর্যন্ত আপনি বলেন 300 আসন কি তারা দিতে পারবে? আমি ছোট করে দেখছি না। কোন দলের কথা বলছেন? আপনি জামাতের কথা, যারা সবই পাস করছে, বা আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের নুরুর মতো, যে জাহাঙ্গীরনগর একটাকে ফেল করিয়ে দিয়ে বুঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ আমরা সবাই মিলেমিশে আছি, এরকম যেটা আওয়ামী লীগ করেছিল, নুরুকে রাত 3টার সময় জিতিয়ে একই অবস্থা করছে। তো সেইখানে আপনার মনে করেন যে আপনাকে নিজেকেই যদি বলি যে এইখানে 8,000 ভোট আর ওখানে 18-19,000 ভোট, এই 31,000 ভোট, সেই এই ভোট আর আপনার সারা বাংলাদেশের ভোট, না সংখ্যার বিচারে না, কিন্তু হচ্ছে যখন একটা দলের ছাত্র উইং যখন জিততে থাকে আর একটা দলের ছাত্র উইং যখন হারতে থাকে, তখন এটা আসলে ইম্প্যাক্ট পড়ে কিনা মানুষের মনোজগতে, বা যারা ভোট নির্বাচন করতে যাবেন আপনারা, তা আপনাদের এটা পড়ে কিনা? আপনার হয়তো বা 2% 3% সুইং ভোটে হয়তো পড়তে পারে, শিক্ষিত সুইং ভোটে, কিন্তু সব ভোটে পড়বে আমি এটা মনে করি না। কারণ এইখানে কৃষকের ভোট আছে, শ্রমিকের ভোট আছে, মেহনতি মানুষের ভোট আছে, আপনার ছাত্রদের ভোট আছে, শিক্ষকের ভোট আছে, এইখানে সমস্ত মানে উপজাতিদের ভোট আছে, সমস্ত কিছু আপনার মানুষের প্রত্যেকটা সেক্টরের ভোট আছে। এখন সেক্টরের ভোটটা কিভাবে সে দিবে? দেখা যাবে যে একজন জানেই না যে ডাকসু কি জিনিস, চাকসু কি জিনিস, ইকসু কি জিনিস, তাদের পার্সেন্টেজ অনেক বেশি। আমি যদি প্রশ্নটা এর আগে উঠেছিল যে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, তখন তো আপনাদের অবস্থান এরকমই ছিল যে জাতীয় নির্বাচনটাই আগে, তাই তো? বিএনপির এইরকম একটা শক্ত অবস্থান ছিল, কিন্তু তখন যারা চেয়েছিলেন স্থানীয় নির্বাচন আগে হবে তারাই ভালো করছেন, বা তাদের আসলে কি রাজনৈতিক চিন্তা ছিল আমি জানি না। আপনার কি মনে হয় যে সেই ইমপ্রেশনটাই এই জাকসু, রাকসু, চাকসু এই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের মধ্যে দিয়ে সামনে আসলো কিনা? এটা আসলে হয় কি, একটা পানি আপনি যদি সরিয়ে রাখেন, গ্যাপ করে রাখেন, আবার ছেড়ে দিলে কিন্তু যেখান থেকে এটা লিক হোক, আবার কিন্তু ফাঁকা জায়গাটা ভরে যায়, কোনো জায়গায় খালি থাকে না। আপনার ওই কথার অর্থ এরকম যে স্থানীয় সরকার একরকম, আর ইউনিভার্সিটি কলেজের ইলেকশন একরকম, তারপরেও ওই যে খালি জায়গাটা, সারা দেশে একটা বার্তা দেয়া, হ্যাঁ বার্তা, ওইটাই বলছি যে খালি জায়গাটা ভরে গেলে, কিছুই যখন হচ্ছে না, একটা কিছু হলো, এটা নিয়ে মানুষ আলোচনা কিছুদিন, কয়েকদিন কেন্দ্রবিন্দুতে থাকে। এই আমার একেবারে আলোচনা শেষ প্রান্তে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে বিএনপির আগামী 2টি নির্বাচন, যেটি বা 3টি কয়েকটা বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো স্ট্র্যাটেজি, মানে ছাত্র দলের ক্ষেত্রে আপনাদের নতুন কোনো ভাবনা আছে কিনা, বা নাকি সেখানকার যে ধরনের ফলাফল রায় আসে সেটি আপনারা মেনে নেবেন, এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনারা নতুন কোনো স্ট্র্যাটেজি, নতুন কিছু ভাবছেন কিনা, আপনাদের এই নির্বাচনের ফলাফল থেকে কোনো ইনটেক আছে কিনা? আমি ছোট ছোট ব্যর্থতা মানুষকে বড় সফলতা এনে দেয়, আমি মনে করি বিএনপির ক্ষেত্রেও তাই হয়েছে। বিএনপিকে আল্লাহ পছন্দ করেন, কারণ নইলে এই ছোটখাটো ব্যর্থতাগুলো আসতো না। এটা একদিক দিয়ে সাপে বর আমি মনে করি, কারণ এখান থেকে বিএনপি অনেক কিছু শিখতে পারলো, অনেক কিছু। এখন আগে যেমন গড্ডালিকে গায়ে ভাসিয়ে দিয়ে মনে করতো যে মার্কাটাই সব, এখন হয়তো মার্কাটার সঙ্গে মানুষটাকেও জুড়ে দিবে, যে সেই মানুষটাকে কতটা কিভাবে মানুষ গ্রহণ করবে বা বর্জন করবে। আর আমি অবশ্যই 5 কোটির নতুন ভোটারের কথাও চিন্তায় মাথায় রেখেছি, যে তাদের সঙ্গে আমাদের আপনার গ্যাপ আছে, অনেক লম্বা একটা গ্যাপ আছে, জেনারেশন গ্যাপ। সেই জেনারেশন গ্যাপে তাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে আমাদেরকেও।
আমরা চেষ্টা করব এবং আমাদেরও তাদেরকে বোঝার চেষ্টা রাখতে হবে, কারণ আমাদের বয়স হয়েছে একটু, কিন্তু আমরাও কিন্তু মানুষ, এই সমাজেরই একজন, এবং আমরা তাদের জন্যই চিন্তা ভাবনা করেছি। তো উভয়ের পরিপূরক, সেই হিসেবে আমরা অবশ্যই তাদেরকে নিয়ে চিন্তা করব নতুন করে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আজকে বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। তার কাছ থেকে আমরা এখন পর্যন্ত দুটো বিশ্ববিদ্যালয়ের ফলাফল পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সামনে তারিখ ঘোষিত হয়েছে আরো দুটো, রাজশাহী এবং চট্টগ্রাম। এই সব আলোকেই আজকের আলোচনা করার চেষ্টা করেছি ছাত্রদলীয় এখন পর্যন্ত যে ভরাডুবি হয়েছে সেটির কারণ কি, বা এটি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা। রাজনৈতিক এরকম নানা বিষয় নিয়ে আলোচনার জন্য প্রথম আলোর ধারাবাহিক আয়োজন বার্তা কক্ষে আপনাদের আগাম আমন্ত্রণ থাকছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ে দেখুন আমাদের সবগুলো প্ল্যাটফর্মে, প্রথম আলো .com, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।